দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আজ আমাদের অতিথি আলোচিত স্বনামধন্য রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মুখোমুখি রিজভী আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি সাধারণত কোনো টকশোতে যান না। দেশ টিভির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই এবং প্রশ্নে যেতে চাই। আপনি এরশাদ বিরোধী অভ্যুত্থানে ছাত্রনেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, সেখানে আপনি গুরুতর আহত হয়েছিলেন। অনেক অবদান আপনার রয়েছে সেই অভ্যুত্থানে। ছাত্র রাজনীতি 2024-এ এসে কি ছাত্র রাজনীতি পথ হারিয়েছে বলে আপনার কাছে মনে হয় কিনা, এবং বিএনপি ক্ষমতায় গেলে সে পুরনো ধারার রাজনীতি বা যে ছাত্র রাজনীতির যে কলুষিত দিকগুলো সেগুলোতে ফিরবে কিনা? আবার না, আমি ঠিক পথ হারানোর কথা বলবো না। ছাত্র রাজনীতি কোনো না কোনো ফর্মে তো ছিলই, এবং ছিল বলে সাধারণ ছাত্রদের যে ডিমান্ড, তাদের যে দাবি, ওই দাবিটাই তো একটা পর্যায়ে জাতীয় দাবিতে পরিণত হয়ে এবং জাতির যে ডিমান্ড, সেই ডিমান্ডের সাথে, সেই দাবির সাথে একীভূত হয়। আমি যদি বলি, ছাত্রদের দাবি হচ্ছে কোটা বিরোধী তাদের আন্দোলন, ওটা তীব্র থেকে তীব্রতর হলো। আর সারা জাতির ডিমান্ড হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা ফ্যাসিবাদী দুঃশাসন, এখান থেকে মুক্ত হওয়া। এটা হচ্ছে ন্যাশনাল ডিমান্ড। তো এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন ক্রমান্বয়ে এটার ইন্টেন্সিটি বাড়তে বাড়তে জাতীয় ডিমান্ডের সাথে এটা মানে অজান্তেই এটা একীভূত হয়ে গেছে, এবং দুইটা মিলিয়েই আলটিমেটলি মানুষের যে দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিনের যে রিপ্রেশন সাপ্রেশন, মানে পূর্ববর্তী যে সরকার ছিল, শেখ হাসিনা সরকার, সেই সরকারের যে মানে প্রতি যে মানুষ যে বিদ্বিষ্ট, মানুষ যে উৎপীড়িত, মানুষ চাচ্ছে বিদায়, তো তাদের সেই ডিমান্ডের সাথে এই ডিমান্ড যখন একীভূত হয়েছে, তখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, দুঃশাসনের অবসান হয়েছে। এবং সেই ক্ষেত্রে বলা যায় যে ছাত্র রাজনীতির এক ধরনের মানে অস্তিত্ব রয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। সেটা হয়তো ডাইমেনশন এবং মডেলটা হয়তো পার্থক্য হতে পারে 80-র দশকের সাথে, কিন্তু ওটাতে স্টুডেন্ট পলিটিক্সেরই একটা অবদান। স্টুডেন্ট পলিটিক্স কি? তার রাষ্ট্র এবং সমাজ নিয়ে তার যে চিন্তা, এই যে তাদের আগামী দিনের স্বপ্ন, দেশে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, সেই পরীক্ষার মধ্যে দিয়ে মেধাবী ছেলেরা তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করবে, তো তাদের সেই স্বপ্নটা তো একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। যে কোটার নাম করে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি পর্যন্ত সেইখানটায় তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাহলে লেখাপড়া, তাহলে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো থাকলো কোথায়, দরকার থাকলো কোথায়? এই যে রাত জেগে পড়াশোনা করা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হয়ে একটা ভালো চাকরি পাবো, এইটা নিয়েই তো ছেলেরা পরিশ্রম করে, স্টাডি করে, লেখাপড়া করে। তো সেই যে তার যে মানে অন্তর্গত যে তাগিদটা, সেই তাগিদটা তো একটা ম্রিয়মান হয়ে যাচ্ছে, সেই তাগিদটা তো আস্তে আস্তে অপশ্রিয়মান হচ্ছে, মানে তার মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। সে মানে জেগে উঠবার জন্য, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য মানে তার মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা অবদমিত হচ্ছে। তো সুতরাং এইখান থেকে তারা যে জেগে ওঠার যে প্রবণতা নিয়ে তারা যখন আন্দোলন এবং রাস্তায় সামিল হলো, এবং এই সামিলটা হওয়াটাই হচ্ছে ছাত্র রাজনীতির একটা অংশ। আগামীতে ছাত্র রাজনীতিকে মানে কিরকম ছাত্র রাজনীতি দেখতে চান আপনি? ছাত্র রাজনীতি অবশ্যই সেটা ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের যে একাডেমিক টোন, সেই একাডেমিক টোনটাকে উপলব্ধি করে সাধারণ ছাত্রছাত্রীরা, আমি মনে করি যে শিক্ষার সাথে সম্পর্কিত হতে হবে। ছাত্র রাজনীতিটা হতে হবে ছাত্রদের যে ডিমান্ড, ছাত্রদের যে দাবি দেওয়া, এবং সেটা অবশ্যই শিক্ষা সংক্রান্ত সে বিষয়। বিএনপি কি সেই ধারায় ফিরবে? সেটা নিঃসন্দেহে মানে ফেরা কি, বিএনপি বলতে মানে যদি বিএনপি সরকার গঠন করে, আমাদের যে 31 দফা যে এটা দেওয়া হয়েছে আর কি, যে দাবিগুলোর কথা জাতির সামনে তুলে ধরা আছে, সেখানেও দেখবেন যে এটা সুস্পষ্টভাবে আছে যে ছাত্র রাজনীতির মতো করেই চলবে। সেইখানে যদি অন্যরকম তাদেরকে যদি ব্যবহারের জায়গা থাকে, তাদেরকে দিয়ে আমি মানে পলিটিক্যাল পারপাসে তাদেরকে ইউজ করব, তাহলে ছাত্র রাজনীতির যে টোন এবং ছাত্র রাজনীতির যে উদ্দেশ্য, সেটা ব্যাহত হবে। সুতরাং ছাত্র রাজনীতিকে যদি আমি ছাত্র রাজনীতির মতো করতে দেই, তাহলে দেখবেন যে রাজনীতিও মানে জাতীয় রাজনীতিও কলুষমুক্ত হবে, ছাত্র রাজনীতিও কলুষমুক্ত থাকবে। এখানে অতিরিক্ত ইন্টারফারেন্স করলে পরে, হস্তক্ষেপ থাকলে পরে, সেইটা তো একটা স্বাধীন ছাত্র রাজনীতি হিসাবে সেটা গড়ে উঠবে না। একদম ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি আলোচিত বিষয়, এবং নির্বাচনও। অনেক প্রত্যাশা যেমন আছে, শঙ্কাও কিন্তু আছে।
আপনার কাছে শঙ্কার জায়গাগুলো কি? একই সঙ্গে এই সরকারের 100 দিন আজ ডক্টর ইউনূসের সরকার নেতৃত্বে দেশ কেমন চলছে, সংকটের জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি জানতে চাই। সংস্কার তো এই জন্যই প্রয়োজন, মানে যে সমস্ত জায়গায় গণতন্ত্রের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র তো শুধুমাত্র নির্বাচন নয়, গণতন্ত্র তো আরও বিভিন্ন শর্তগুলো রয়েছে, অপরিহার্য শর্তগুলো রয়েছে। সেখানে একটি দেশের তার যে রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ, তার যে সামাজিক গণতন্ত্রের চর্চা, তো সেসব ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলোতে যদি স্বচ্ছ অবাধ নির্বাচন হয় এবং সেখানকার প্রতিষ্ঠানগুলোর যে আভ্যন্তরীণ আইন কানুন সেগুলো যাতে গণতন্ত্রের সহায়ক হয়। গণতন্ত্র মানে তো শুধুমাত্র, আমি আগেই বলেছি যে নির্বাচন নয়, এখানে মত প্রকাশের স্বাধীনতার একটা বিষয় থাকে, আপনার সংবাদপত্রের স্বাধীনতার একটা বিষয় থাকে, মানে গণমাধ্যমের স্বাধীনতা, তারপরে বিচার বিভাগের স্বাধীনতার একটা বিষয় থাকে। এগুলো সব মিলিয়েই তো হচ্ছে মানে প্রকৃত এবং শক্তিশালী গণতন্ত্রের এগুলো হচ্ছে অপরিহার্য শর্ত। তো সেগুলো কিভাবে মানে স্বাধীনভাবে কাজ করবে সেইটা নিশ্চিত করার জন্য তো সংস্কার দরকার। যেটা আমরা দেখেছি, কেন সংস্কারের প্রশ্নটা উঠেছে, যেটা আমরা দেখেছি কিভাবে মানে মানে সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট যেটা, সেই কোর্টে কিভাবে হস্তক্ষেপ হয়, সেখানে ছাত্রলীগ গিয়ে ফুলের মালা দিচ্ছে, প্রধান বিচারপতিকে ফুল দিচ্ছে, সেখানে গোয়েন্দা বিভাগের প্রধান তরোয়াল নিয়ে গিয়ে প্রধান বিচারপতির হাতে দিচ্ছে, এবং বিচারপতিরা রাজনৈতিক নেতার মতো আচরণ করছে। তারা দেশের বরেণ্য বুদ্ধিজীবীদেরকে দাঁড় করে নিয়ে গিয়ে, মুক্তিযোদ্ধা এই ধরনের বিখ্যাত ব্যক্তিদের তাদেরকে দাঁড় করে রাখছে ঘন্টার পর ঘন্টা। মানে এক্সিকিউটিভ ইয়ের থেকে, মানে বিভাগ থেকে যে নির্দেশটা দেওয়া হচ্ছে বিচারপতিদেরকে, তারা সেটাই শুনছে এবং তাদের কথাবার্তার মধ্যে এক ধরনের উগ্রতা প্রকাশ পাচ্ছে। তো এটা তো মানে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে আদালত বা যে বিচার বিভাগ, সে বিচার বিভাগ ছিল না, এটা হচ্ছে কর্তৃত্ববাদী শাসনের যে বিচার বিভাগ, সেটাই আমরা প্রস্ফুটিত হতে দেখেছি। তারপরে গণমাধ্যমের স্বাধীনতা, আমরা তো বারবার জেলে গেছি শেখ হাসিনার আমলে, সে জেলে গিয়ে কারাগারের মধ্যে আমরা দেখেছি মানে কি কঠিন পরিস্থিতির মধ্যে মানে যারা স্বাধীনভাবে মত প্রকাশ করেছে, ফেসবুকে কোনো একটা কথা লিখেছে সরকারের বিরুদ্ধে বা দুঃশাসনের বিরুদ্ধে, সেটা ছেলে হোক এবং মেয়ে হোক, খাদিজা সহ, স্মৃতি সহ অনেককেই আমরা দেখেছি যে নিপীড়িত হতে, নির্যাতিত হতে, শুধুমাত্র ফেসবুকে সে তার স্বাধীন মতামত দেওয়ার কারণে। তো এইরকম নিপীড়ন নির্যাতনের মধ্যে গণমাধ্যম কাজ করতে হয়েছে, বিচার বিভাগ এইভাবে অবদমিত ছিল। তারপরে নির্বাচন কমিশন, আপনার মনে আছে নিশ্চয়ই যে নির্বাচন কমিশন স্বাধীন এবং তার যে আইন কানুন সেটা স্বাধীনভাবে সে কাজ করবে। তার যে নিজস্ব স্বাধীনতা, সেই স্বাধীনতাটা নিজেরাই হরণ করছে। তারা নিজেদের আইন কানুনকে, অর্থাৎ স্বায়ত্তশাসনের যে আইন কানুন, সাংবিধানিক স্বাধীন বডি হিসাবে তার যে আইন কানুনগুলো ছিল, সেই আইন কানুনগুলো ওখান থেকে সরিয়ে দিয়ে এক্সিকিউটিভ বডির হাতে, অর্থাৎ সরকারের কাছে ক্ষমতা দিয়ে দিচ্ছে, বেশি ক্ষমতা দিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিগুলো তো আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে তো সংস্কার তো অপরিহার্য, সেই ক্ষেত্রে তো সংস্কার এটা হতেই হবে। বিগত এই 15.5 বছর 16 বছরে মানে দুঃশাসনের তো নানা ধরনের বৈশিষ্ট্য দেখা যায়, কিন্তু এরকম প্রবল দুঃশাসন, এরকম ভয়াবহ দুঃশাসন এর আগে আমরা দেখিনি। মানে একজন ব্যক্তি তার ক্ষমতায় থাকার জন্য যত ধরনের অনিয়ম, অপকর্ম, বেআইনি কাজ, এবং সেটা প্রকাশ্যেই নির্দ্বিধায় করেছে, এবং তার এই কাজের মধ্যে দেখা গেছে যে কে আমাকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করার কেউ নেই, অতএব আমি যেটা মনে করব আমি সেটাই করব। এই প্রবণতায় আমরা দেখেছি মানে সংবিধান সংশোধনের ক্ষেত্রে শেখ হাসিনার আমলে, অথবা পার্লামেন্টে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় দেখা গেছে যে একজন ব্যক্তি তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যত ধরনের মানে কি বলে যে বেআইনি কাজ করা দরকার, আইনের মাধ্যমে বেআইনি কাজ করা দরকার, অপকর্ম করা দরকার, সেই কাজগুলোই আমরা দেখেছি এই বিগত। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র যে ক্ষমতা সেটি থাকুক, সেটি তিনিও চান না। এইটি নিয়ে আমি নিশ্চয় আসবো। সংস্কার, নির্বাচন, মানে কোনটি আগে, এটি নিয়ে একটা প্রশ্ন আসে আপনার কাছে, কোনটি আগে আসলে? না, মানে দুটোই সমান তালে চলবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা যেটা বলেছি, এই মুহূর্তে কিছু কিছু সংস্কার ইমিডিয়েটলি করা দরকার, যেমন নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, তারপরে সংবিধানের যেগুলো মানে
সংস্কার বলতে যে এটার জন্য সরকার একটা প্রস্তাব দেবে, এগুলো তো ইলেক্টেড হবে মানে পার্লামেন্টের মধ্যে, যে মানে একটা নির্বাচিত পার্লামেন্ট, সেইখানটা এটা মানে আইন হিসাবে সেটা গৃহীত হবে, অথবা যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে 2/3 মেজরিটি দিয়ে এই জিনিসগুলোকে লিগালাইজ করা হবে। দুটি সমানভাবে চলবে। এখন যে বিষয়টি হলো, যেটা আমি মানে বলতে চাচ্ছিলাম, তো সেটা হচ্ছে যে এই যে সংস্কারের যে প্রস্তাবগুলো সরকার দেবেন, বা একটা অর্ডিন্যান্স জারি করেই একটা মানে আপাত মানে আইনীকরণ যেটা করবেন, সেটা যদি খুব বেশি প্রলম্বিত হতে থাকে, দিনের পর দিন চলে যায়, তাহলে আপনি দেখছেন যে নানা ধরনের ইন্টারনাল স্যাবোটেজের আমরা বিভিন্ন ঘটনাগুলোর কথা শুনছি বা হচ্ছে কিছু কিছু, আবার আন্তর্জাতিকভাবে দুই একটি দেশ তারাও নানা ধরনের হস্তক্ষেপ এখানে করছে। তো সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা রাজনৈতিক সরকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাও হচ্ছে অন্যতম প্রধান কর্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জনসমর্থিত সরকার মানে বর্তমানে, মানে এটা যদি আমরা যদি যে চলমান যে আইন সংবিধানের ধারাবাহিকতা বা আইনি প্রক্রিয়ার মধ্যে যে এটা হচ্ছে তা তো না, কিন্তু জনগণের এখানে সমর্থন রয়েছে। তো সেই জনগণের সমর্থনটা এই কারণে যে আমরা একটি আন্দোলনে, একটি গণ অভ্যুত্থানে বিজয়ী হয়েছি। তো এই গণ অভ্যুত্থান বা গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশীজন, সেই অংশীজনরা তারা কি ভাবছে, তাদেরকে কি চিন্তা ভাবনা, সেটাও তো এই সরকার অ্যাকোমোডেট করবে তার কাজের মধ্যে দিয়ে। তো সেই ক্ষেত্রে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে যারা গণতান্ত্রিক আন্দোলন ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা করে একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে প্রয়োজনীয় যে সংস্কারটুকু করে আপনার নির্বাচনের পথে এগিয়ে যাওয়া, ওটা অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন থেকে আপনার একটি দেশ প্রায় 16-17 বছর বঞ্চিত আছে। একটা নতুন প্রজন্ম যারা এই আন্দোলনেও ছিল, তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে কিভাবে ভোট দিতে হয় বা তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এখন পর্যন্ত সংস্কার নির্বাচন দুটোই একসঙ্গে চলবে আপনি বলছেন, যে এখন পর্যন্ত সেই পথে গতি কেমন দেখছেন, কতটা এগোচ্ছে? আমি মনে হচ্ছে আন্তরিকতা আছে সরকারের, নিঃসন্দেহে আন্তরিকতার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে নতুন সরকার তো 3 মাস মানে কি বলে যে 100 দিন হতে চললো, তো 100 দিনে তো আর একেবারে মানে মহাযজ্ঞ করা তো সম্ভব না। তবে এই যে আপনার মানে 100 days রিকভারি ফেলে একটা কথা আছে মানে রাজনীতিতে, এটাও রাজনীতিতে, এটা রুজভেল্ট করেছিলেন যখন একটা গ্রেট ডিপ্রেশনের পর রুজভেল্ট যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি 100 days রিকভারি একটা দিয়ে মানে মার্কিন অর্থনীতিকে কিভাবে তাড়াতাড়ি চাঙ্গা করা যায় এই জন্য কিছু দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন এবং তাতে খানিকটা সফলও হয়েছিলেন। তো আমাদের এই যে 100 days যেটা সরকারে যাচ্ছে, এর মধ্যে দিয়ে তারা কাজ কিছু নিয়েছেন মানে দ্রুত গতিতে, কিন্তু এটা আরেকটু মানে স্পিড আপ হওয়া দরকার, এটা আরেকটু দ্রুত হওয়া দরকার, যাতে মানুষের মনে যাতে সংশয় না হয় যে কোনো অছিলায় বা কোনো ধরনের অজুহাত তৈরি করে অবাধ সুষ্ঠু নির্বাচনটা মানে প্রলম্বিত হয়, এবং সংস্কারের কথা বলে বলে এটা যাতে দেরি না হয়, সেই দিকটা মানে অন্তর্বর্তীকালীন সরকারকেও দেখতে হবে। জি, আমি একটি প্রশ্ন রাখতে চাই। বঙ্গবন্ধুর ছবি সরানো নিয়ে আপনার সম্প্রতি একটি মন্তব্য বেশ আলোচিত, পরে বক্তব্যটি প্রত্যাহারও করা হয়েছে। এই উত্তরটি আমি জানবো একটু বিরতি থেকে এসে। আমরা জনাব রিজভী আহমেদের মুখোমুখি, আমরা বিরতি থেকে এসে প্রশ্ন উত্তরটি নিতে চাই। দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রিজভী আহমেদ। আমরা সরাসরি যেতে চাই প্রশ্নে। বঙ্গবন্ধুর ছবি সরানো নিয়ে আপনার সম্প্রতি একটি মন্তব্য দেশ জুড়ে বেশ আলোচিত, পরে বক্তব্যটি প্রত্যাহার করছে, বিষয়টি নিয়ে জানতে চাই। প্রত্যাহারের একটা অংশ করেছি, সম্পূর্ণ প্রত্যাহার করিনি। সেটা হলো যে এইটা আসলে একটু ভুল বুঝাবুঝি হয়েছে সব ক্ষেত্রেই, আমারও হয়েছে এবং যারা এটাকে নিয়ে একটু বেশি কথা বলেছেন তাদেরও সেটা ভুল হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো 2005 সালের পরে ইয়েতে যাইনি, বঙ্গভবনে যাইনি 2005 বা 2006 সালের পরে। তো আমরা এর আগে যখন গেছি, বঙ্গভবনে ঢুকতেই প্রধান হলের মধ্যে সব রাষ্ট্রনায়কদের ছবি থাকতো বাংলাদেশের, একবার নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে সর্বশেষ যিনি রাষ্ট্রপতি তাদের ছবি টাঙানো থাকে, এখনও কোথায় টাঙানো আছে। আমি ভেবেছি যে ওই যে হল ঘর বা দরবার কি বলে কক্ষ, যেটাই বলুক না কেন, যেখানে প্রত্যেক রাষ্ট্রপতির ছবি টাঙানো থাকে, সেইখান থেকে বোধহয় মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ছবিটা বাদ দেওয়া হয়েছে। তো এটার আমি দিয়েছি, কথাটা বলেছি যে এটা উচিত হয়নি,
এই কারণেই বলেছি যে আমি যখন কথা বলবো, আমি আমার তো বিএনপির তো একটা পলিসি আছে। বিএনপির যারা নেতা, মানে অবিসংবাদিত নেতা, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, তাদের যে প্রদর্শিত পথ, সেই পথ অনুসরণ করেই তো আমাকে কথা বলতে হবে। আমি 2024 সালেই সম্ভবত 30শে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতির শাহাদাত বার্ষিকী উপলক্ষে, জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমি একটা ইন্টারভিউ পড়েছি প্রথম আলোতে। সেখানে জিয়াউদ্দিন আহমেদ বা জিয়া জিয়া এই নামে একজন সিএসপি অফিসার, তিনি নোয়াখালীর ডিসি ছিলেন, চট্টগ্রামের ডিসি ছিলেন, এবং 72 সালে 72 থেকে 75 সম্ভবত সিনিয়র আওয়ামী লীগের মন্ত্রীর পিএস ছিলেন, সম্ভবত রাজশাহীর কামরুজ্জামান হেনা সাহেবের যে 4 জন নেতাকে জেলখানায় হত্যা করেছে তাদের একজন। তো উনি একজন সিনিয়র মন্ত্রীর পিএস ছিলেন, আবার প্রেসিডেন্ট সাহেবের আমলে, রাষ্ট্রপতি জিয়ার আমলে উনি ডিসি ছিলেন নোয়াখালী এবং চট্টগ্রামের। উনার একটা ইন্টারভিউ প্রথম আলো নিয়েছে। আমি সেখান থেকে পড়েছি যে জিয়াউর রহমানের যে ডেমোক্রেটিক অ্যাটিটিউড এবং শহীদ জিয়ার যে আপনার যে সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতির যে মনোভাব, এইটা ফুটিয়ে তুলতে একটা কথা বলেছিলেন যে 75-এর 15ই আগস্টের পরে খন্দকার মোস্তাক শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি নামিয়ে ফেলেছিলেন, কিন্তু জিয়াউর রহমান যখন 7ই নভেম্বরের পরে রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন বা ক্ষমতার পাদপ্রদীপের আলোয় যখন তিনি আসলেন, তখন তিনি বঙ্গভবনে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ছবিটা তিনি সেখানে পুনঃস্থাপন করেছিলেন। তো এটা তো হচ্ছে মানে শহীদ জিয়ার কর্ম। তো আমি তো ওই পথই অবলম্বন করব। আমি তো ওইটাই দেখব যে তার মধ্যে যে মানে এক ধরনের যে জাতীয় নেতাদের প্রতি তার যে শ্রদ্ধাবোধ এবং তার ভিতরে যে জানানো আর কি, সম্মান জানানো, নেতাদেরকে সম্মান জানানো, এই যে একটা অভূতপূর্ব তার যে একটা বৈশিষ্ট্য, আমি সেটাতেই আমি হয়েছে। এখানে বাংলাদেশে যে আওয়ামী লীগের যে রাজনীতি, তাদের যে দুঃশাসন 72 থেকে 75-এর, সেখানকার তো মূল্যায়ন আমাদের সবই ঠিক আছে, এবং এই রাজনীতির বিপক্ষে বিএনপি তৈরি করেছিলেন একটা জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশি দর্শনের উপর ভিত্তি করে, এবং যেটা অত্যন্ত ইতিবাচক হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠাতা তিনি আবার যখন মরহুম শেখ মুজিবুর রহমানের ছবিটা করা হয়েছিল, নামানো হয়েছিল, সেটাকে আবার পুনঃস্থাপন করেছেন সেখানে। তো এইটা আমার মনে আছে, যখন আমি শুনলাম যে ছবিটা করা হয়েছে, মানে ছবি নামানো হয়েছে, তখন আমি ওইটা মনে করে বলেছেন না, এটা তো এর আগে আমরা দেখিনি, আমাদের নেতারা তো এই কাজ করেনি। এবং পার্লামেন্টের প্রথম বক্তৃতা 79-এ শহীদ জিয়ার আমলে, জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি, তিনি প্রথম যে পার্লামেন্টে বক্তৃতা করেছেন, 4 জন নেতা প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেছেন। শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মরহুম শেখ মুজিবুর রহমান। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার একেবারে স্পষ্ট মনে আছে, তিনি আমাদের কাউন্সিল অধিবেশন বা বিভিন্ন অধিবেশনেও তিনি এই 4 জন জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি করেছেন। এটা একটা ব্যাপার। কিন্তু আমি যেটা করেছি যে একজন উপদেষ্টা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ছবিটা তিনি নামিয়েছেন, এই কয়েকদিন আগে আমি পেপারে পড়লাম। তা আমি অত মানে গভীরে যাইনি। আমি মনে করেছি, কারণ আমাদের স্মৃতিতে তো ওটাই আছে যে বঙ্গভবনে ঢুকলে পরে সব রাষ্ট্রপতিদের ছবি থাকে, আমি বলছি ওই জায়গা থেকে তার ছবিটা নামানো হয়েছে। যাই হোক, পরে যখন আমি শুনলাম যে সেটা না, এখানে একটা ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা তার যে ফ্যাসিবাদী শাসনে একটা আইন করে গেছে, সেটা হলো যে প্রতিটি অফিস আদালতে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে। আমি ওই ফ্যাসিবাদী শেখ হাসিনার যে আইন, এটার বিরুদ্ধে। আমি ওইটাই সেদিন ক্লারিফাই করেছি যে এটা অফিস আদালতে সব জায়গায় থাকবে কেন, শুধু একটি জায়গা যেটা বঙ্গভবন, সেখানে সব রাষ্ট্রপতির সাথে ওনার ছবিটা থাকতে পারে। কিন্তু আমি শেখ হাসিনার আইনের বলে যে মানে বঙ্গভবনেরও অন্যান্য কক্ষে যেখানে হয়তো শপথ না হয়, যেখানে রাষ্ট্রপতি বসেন, বা আরও তো অনেক কক্ষ আছে, মিলিটারি সেক্রেটারির কক্ষ আছে, এগুলো প্রত্যেকটাতেই মানে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি অথবা সারা বাংলাদেশের সরকারি অফিসে থাকতেই হবে। তো আমার বক্তব্যটা আবার এইখানে যে আমি ওইটার পক্ষে নই, যে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসনে যে থাকতে হবে প্রত্যেকটা অফিস আদালতে শেখ মুজিবুর রহমান ছবি থাকতে হবে, কেন থাকতে হবে? সেখানে আর দেশের নেতা নাই সেখানে। তারপরে তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমি যদি কোনো মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাই, আমি তো রাখবো জিয়াউর রহমান সাহেবের ছবি, শহীদ জিয়ার ছবি, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি রাখবো, আমি তারেক রহমান সাহেবের ছবি রাখবো।
সেটা হচ্ছে আমার ভালোবাসা, মানে আমার অঙ্গীকার, আমার রাজনীতির দার্শনিক জিয়াউর রহমান, আমি তাদেরটা রাখবো। সেখানে শেখ হাসিনার এই একচ্ছত্র কর্তৃত্ববাদী শাসনের আইন দিয়ে তিনি তার বাপেরটা সব জায়গায় রাখতে হবে সেটা না, যেখানে যার অবস্থানটুকু সেটা সে সেখানে রাখবে, একেবারে স্পষ্ট। জাস্ট এইটা আমি পরিষ্কার করলাম, এইটা হলো আমার বক্তব্য। বৈষম্য বিরোধী ছাত্ররা সহ অনেকে আসলে যে আওয়ামী লীগ গত 15 বছর বা 15.5 বছর যে স্বৈর শাসন চালিয়েছে, তাদের আগে সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার আগে করে তারপর হচ্ছে রাজনীতিতে ফিরতে পারবে, এই ধরনের কথা বলেছে। আসলে বিএনপির অবস্থান না, আমি এ ব্যাপারে দ্বিমত পোষণ করি না, কারণ প্রায় 15-16 বছর যেভাবে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা তো হয়তো প্রাণেই মারা যায়নি, কিন্তু আমার অনেক সতীর্থ, অনেক সাথী আজকে হারিয়ে গেছে, সহকর্মী হারিয়ে গেছে। ইলিয়াস আলী, আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট, ইলিয়াস আলী আমার সেক্রেটারি, তো সে যে হারিয়ে গেছে, তো এই বেদনা, এই ব্যথা আমার কি বুকের মধ্যে সবসময় এটা ইয়ে করবে না, থাকবে না? এটা তো নিশ্চয়ই এটা থাকবে। তো তাকে কে এটা নিরুদ্দেশ করেছে সরকার, স্পষ্ট সুস্পষ্ট যে গুম করা হয়েছে তাকে। এরকম আরো অসংখ্য আমাদের নেতাকর্মী যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেক ছোট ভাই, তাদেরকে গুম করা হয়েছে, তার পাচ্ছি না। সুমন আমাদের মহাখালীর এই দিকে তার বাড়ি, আমি তার বাসাতেও গেছি, তার মায়ের আহাজারি, বোনদের আহাজারি তো আমি চোখের সামনে দেখেছি। এইভাবে যদি এক এক করে নাম বলি আপনার অনেক সময় সেখানে চলে যাবে। তো এই কাজগুলো যারা করেছে এবং যারা মানে এই নিষ্ঠুরতার সাথে দায়ী, আমাদের খিলগাঁয়ের জনি, একটা তারুণ্যদীপ্ত জলজলে একটি তরুণ, শুধুমাত্র ছাত্রদল এবং সাহসী ছেলে আন্দোলন সংগ্রামে থাকে, ওকে তার পাশে মানে বাড়ির পাশেই একটা মাঠের মধ্যে গুলি করে মেরে ফেলেছে, ক্রস ফায়ার দিয়েছে। একটা ঘটনার কথা বললাম, তো এরকম অসংখ্য ক্রস ফায়ার মানে রাজনৈতিক নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মীকে শেখ হাসিনা দিচ্ছে। এটা কি অপরাধ নয়? এটা তো মহা অপরাধ, এটা ভয়ঙ্কর অপরাধ। এবং এইসব অপরাধের যদি শাস্তি না হয় তাহলে তো মানে বাংলাদেশ আরো মহা বিপদের মধ্যে মানে পড়বে। বাংলাদেশের যে একটা মানবিক বৈশিষ্ট্য, দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ পাশাপাশি আমরা বাস করেছি, আমরা একে অপরের উৎসবে অংশগ্রহণ করেছি, এই যে আমাদের একটা বহুমাত্রিকতা, এই বহুমাত্রিকতাকে একেবারে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। আপনারা কি ফিরিয়ে আনবেন ক্ষমতায় গেলে? বিভাজন এবং সংকীর্ণতা দিয়ে শুধুমাত্র নিজের ক্ষমতাকে অটুটভাবে ধরে থাকার জন্য তিনি এই কাজগুলো করেছেন, এই রক্তাক্ত পন্থা অবলম্বন করেছেন। আপনারা ক্ষমতা গেলে সেই বহুমাত্রিকতা ফিরিয়ে আনবেন? নিশ্চয়ই। এটা তো আমাদের রাজনৈতিক দল যখন গঠিত হয় বিএনপি, তখন থেকেই তো এই জিনিসটা। না হলে জিয়াউর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি তিনি পুনঃস্থাপন করবেন কেন? এটাই তো একটা বহুমাত্রিকতার একটা নিদর্শন। এখানে আওয়ামী বিরোধী রাজনীতি, আওয়ামী দেশ বিক্রি করে দেওয়ার রাজনীতি সোজা কথা। এখানে ফারাক্কা বাঁধ তৈরি হচ্ছে মরহুম শেখ মুজিবুর সাহেবের আমলে, সেটা পরীক্ষামূলকভাবে চালু করার অনুমতি দিয়েছেন শেখ মুজিবুর রহমান। এটা ভয়ঙ্কর দেশ বিরোধী একটা সিদ্ধান্ত দিয়েছেন। তারপরেও মানে জিয়াউর রহমান তো তার ছবি যেটা নামানো হয়েছিল সেটা ওরা নামান্নি ওই জায়গায় রেখেছেন। কিন্তু এই যে দেশ বিরোধী কাজগুলো যেটা আওয়ামী লীগ করেছে 72 থেকে 75 এবং এই যে 15.5 বছর, তো এই 72 থেকে 75-এর দেশ বিরোধী কাজের জন্য যে ভয়ানক রকমের মানুষের যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে একটা ইতিবাচক রাজনীতি তৈরি করার জন্য জিয়াউর রহমান বিএনপি গঠিত করেছিল। এই যে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ, এই যে দার্শনিক যে জায়গাটা, এই যে জাতীয়তাবাদের সংজ্ঞার যে আমি বলছি হেডলাইন, এটা যে কত যথার্থ দেখুন। বিএনপির সব চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনা ওটা পারেনি। কারণ আমরা বিদেশে গেলে পরে আমার আইডেন্টিটির জন্য তো বাংলাদেশিটা বলতেই হবে। বাঙালি হচ্ছে একটা সাংস্কৃতিক পরিচয়ের শব্দ, কিন্তু বাঙালি হচ্ছে আবার ন্যাশনাল আইডেন্টিটি। এখানে আমার সার্বভৌমত্ব, এখানে আমার স্বাধীনতা, এখানে আমার রাষ্ট্রীয় ভূখণ্ড, এটা নিশ্চিত হয়। এটা তো জিয়াউর রহমানের একটা বিশাল অবদান। তো এই যে বিষয়গুলো, এটা তো একটা দিক। তারপরে তো ওনার যে উৎপাদন, উন্নয়ন, গণতন্ত্রের প্রতি যে ওনার কমিটমেন্ট, এগুলো যদি আমরা সবকিছু বিবেচনা করি, আর সবার ঊর্ধ্বে তার পার্সোনাল ইন্টিগ্রিটি, তার পার্সোনাল ব্যক্তিগত তার যে সততা, এটা তো কিংবদন্তির মতো মানুষের। একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। সুতরাং যখন একদিকে আমরা দেখছি যে সোনার মুকুট পরে ছেলের বিয়ে হচ্ছে, তারপরে যে আপনার এই 75-এর পর থেকে মানে জিয়াউর রহমান যখন থেকে ক্ষমতাসীন, এই আমলটা আপনি দুইটা তুলনামূলক আপনি দেখুন যে আপনার সততা, নিষ্ঠা, উন্নয়ন, উৎপাদন, তারপরে কি বলে যে মানুষের কমপক্ষে এক বেলা খাওয়ার নিশ্চয়তা, কারোর কাছে হাত না পাতা, তারপরে আপনার স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা,
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার মধ্যে দিয়ে আপনার একদিকে খাল কাটা, আরেকদিকে উৎপাদনের ব্যবস্থা করা, সবকিছু মিলিয়ে যে কর্মযজ্ঞটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই অল্প সময়ের মধ্যে করেছিলেন 5 আগস্টের পরে, সেটা তো আপনার একেবারে অতুলনীয় একটি বিষয়। আমি একটু ছোট্ট প্রশ্ন করতে চাই, 5 আগস্টের পরে স্থানীয় পর্যায়ে বিএনপির কিছু নেতা কর্মী সমালোচনার মুখে পড়েছে এবং আপনারা তাদেরকে বহিষ্কারও করেছেন কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। সামনের দিনগুলোতে এসব বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কি থাকবে বিএনপির? যে আমি এটা বলি যে বিতর্কিত বিএনপি পড়েনি, বরং বিএনপির সুনাম হয়েছে কি ক্ষেত্রে, যেটা এর আগের ইয়েরা কি বলে যে এর আগে যে সরকার বা ফ্যাসিবাদী সরকারের মধ্যে ওই দৃষ্টান্ত নাই। আপনি বিশ্বজিৎ একটা কি বলে কিশোর শ্রমিক, তাকে যারা হত্যা করলো ছাত্রলীগ, তার জন্য শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতৃবৃন্দের কোনো আছে, কোনো পদক্ষেপ আছে? আবরারের মতো মেধাবী ছেলে, বুয়েটের ছাত্র, তাকে যে ইয়ের থেকে ফেলে দিল, হত্যা করলো 3 তলা থেকে, তার জন্য কোনো ধরনের অনুশোচনা বা কোনো ধরনের স্টেটমেন্ট কি আওয়ামী লীগের ছিল? বরং যারা এই অন্যায়ের সাথে এই এই ঘাতকের ভূমিকা যারা পালন করেছে তাদেরকে নানাভাবে শেল্টার দেওয়া হয়েছে। আর আপনি দেখুন এখন ইন দি নেম অফ বিএনপি যারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রত্যেক দিন ব্যবস্থা চলছে। কেউ বহিষ্কার, কারো পদ স্থগিত, কাউকে বলা হচ্ছে এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। সামনের দিনগুলোতে কি এবং এবং এখন পর্যন্ত প্রায় 500-600-র মতো সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম, দখলবাজি, চাঁদাবাজির সাথে লিপ্ত হয়েছে, যে কোনো এদের কোনো নিউজ আসার সাথে সাথেই কোনো কোনো ক্ষেত্রে তদন্ত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তদন্তও করা হয়নি। ওই নিউজের উপর ভিত্তি করে আমরা পার্টির অ্যাকশন নিয়েছেন। এটাই তো হচ্ছে ভাবমূর্তির জায়গা। তো তার বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করার এই যে একটা দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত তো অন্য কারণেই আমি যে বলেছি যে এর আগের যে সরকার তাদের এই জিনিসগুলো নেই। এবং এইটা যদি থাকতো 72 সালের পর থেকে যদি ওই সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের যদি থাকতো, তাহলে আপনার দেশটা এইভাবে উচ্ছন্ন যেত না এবং দেশে এত হানাহানি হতো। আপনাকে আমি শেষ একটা কথা বলি, প্রেসিডেন্ট জিয়ার সময়, এখন তো আমি বললাম যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কাজটা করছি এবং এটা দারুণভাবে মানুষের কাছে প্রশংসিত হয়েছে। হ্যাঁ, এত বড় দল কেউ আপনার অপকর্মের সাথে লিপ্ত হতে পারে, কিন্তু যে অপকর্মের সাথে লিপ্ত তার বিরুদ্ধে ব্যবস্থা ঠিক পথে নেওয়া হচ্ছে কিনা, এটাই তো হচ্ছে বড় প্রমাণ যে এই দলটি সঠিক পথে চলে। অসংখ্য ধন্যবাদ। যে আমি আরেকটু বলবো, আপনি নিশ্চয়ই বিরতি থেকে এসে আমরা আবারও এই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি কথা বলছিলাম রিজভী আহমেদ, জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। আপনার কথা শুনছিলাম। জি, আমি ওই পূর্বের কথা জেদ ধরে আমি একটু যোগ করছি। সেটা হচ্ছে আরেকটা দৃষ্টান্ত আপনাকে দেই। সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন তিনি রাষ্ট্রপতি, তিনি একটা বিদেশ সফর থেকে আসছেন। সেখানে ওনার এডিসি আছে, আর্মির লোক, কর্নেল আনিস নামে, আরেকজন আছেন যুবদলের একজন কেন্দ্রীয় নেতা। তো ওই সময় ভিসিআর ব্যান্ড ছিল। তো ওনারা প্রেসিডেন্ট ট্যুরেজের মধ্যে ওই এটা নিয়ে নিয়েছেন। প্রেসিডেন্ট ট্যুরেজে থাকলেও তার চেক টেক তেমন হয় না, কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট হয়ে গেছে উনি বাসায় পৌঁছার আগে যে এরকম ব্যাপার, একজন সামরিক কর্মকর্তা এবং একজন বিএনপির নেতা দুইটা নিয়ে ভিসিআর নিয়ে এসছে। উনি বাসায় পৌঁছানোর জাস্ট আগ মুহূর্তেই ওই সামরিক কর্মকর্তা তিনি স্যাক্ট হয়েছেন, আর বিএনপির যে নেতা ছিল সে হয়েছেন, কি বলে যে বহিষ্কার হয়েছেন। তো কথাটা হচ্ছে যে নিজের সন্তানের অপরাধ যে চোখ ঢেকে রাখে, চোখ বন্ধ করে রাখে, ওইটা হচ্ছে ক্রাইম। কিন্তু কেউ সন্তান হয়তো অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, কিন্তু সেটা যথাযথ শাস্তি হওয়াটা, সেটাই হচ্ছে প্রকৃত শাসনের উদাহরণ এবং ওটাই হচ্ছে সুশাসন। হ্যাঁ, এত বড় দলের মধ্যে কেউ অপকর্ম করতে পারে, চাঁদাবাজি করতে পারে, আপনি যদি ওটাকে যথাযথভাবে আইডেন্টিফাই করে তার যদি শাস্তি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি সুশাসক, তাহলে আপনি একজন ভালো নেতা। যে কাজটি এই সময় এই 15-16 বছর যে ছেলেটাকে বহিষ্কার করা হচ্ছে বা সে হয়তো এই 15 বছর অনেকবার জেল খেটেছে, নিপীড়িত, নির্যাতিত হয়েছে, কিন্তু তার ওই কাজের জন্য তাকে কিন্তু কোনো রেহাই দেওয়া হয়নি, স্পেয়ার করা হয়নি, তার বিরুদ্ধে শাস্তি হয়েছে। এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ সিনিয়র নেতারা পর্যন্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। জি, আমার হাতে একদম সময় কম। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আগামীতে স্বেচ্ছাচারী হতে পারবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন, গণতান্ত্রিক দেশ গড়া বিএনপির অঙ্গীকার, এমন কথা বলে রাষ্ট্র সংস্কারের 31 দফা আপনারা আগেই দিয়েছিলেন, এখনো বলছেন
বিএনপি আগেও কয়েক দফায় ক্ষমতায় ছিল, আগামীতে ক্ষমতায় গেলে সেই পুরনো ধারা রাজনীতিতে ফিরবে নাকি বদলে দিবে আসলে? মানে ডেমোক্রেসি যদি মিন করি, আমরা মনে করি এটা তো একটা ধারাবাহিক ব্যাপার, এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে ট্রায়াল এবং এরর বেসিসে আপনার অনেক কিছু এমনিতেই ওটা সংস্কার হয়ে যায়, সংস্কার হয়ে নতুন আসে। সেই সুযোগটা গণতান্ত্রিক শাসনে আপনার হয়, সম্ভব হয়। সে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্স, মানে ওটাই ধরেন যদি সংবিধান ধরি, আপনার সেই 18th সেঞ্চুরির আপনার ওদের তো 1776 সালে হলো, কি বলে, স্বাধীনতার ঘোষণা হলো। তারপরে যখন এটা প্র্যাকটিস হওয়া শুরু হচ্ছে আরও 5-6 বছর থেকে ওই আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্স ধরে, তাহলে দেখুন কত ওদের ওখানে রাষ্ট্র বিপ্লব হয়েছে, তারপরে গৃহযুদ্ধ হয়েছে, কিন্তু ওর মধ্যে দিয়েই তারা ট্রায়াল এবং এরর বেসিসে কাজ করতে করতে অনেক কিছু তারা, মানে আজকের যে আধুনিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে তারা পরিণত হয়েছে। আপনার যখন স্বাধীন হচ্ছে আমেরিকা, তখনও তো আপনার দাসপ্রথা ছিল, কৃতদাসপ্রথা ছিল। সেটা 100 বছর লেগেছে সেই কৃতদাসপ্রথা উচ্ছেদ করতে আইনের মাধ্যমে। তো মানে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকলে এবং একটা যদি ডেমোক্রেটিক কনস্টিটিউশন থাকে, তো সেই কনস্টিটিউশন তো একটা ফিক্সড বা হিমালয় পর্বত না, একটা খুব ভারী পাথর না। সংবিধান জনগণের ইচ্ছা অনুযায়ী এটা পরিবর্তিত হতে পারে, সংশোধিত হতে পারে, এটাই তো একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। বিএনপি সেই পরিবর্তনটি কতটা করতে পারে? সেটা জনগণের চাহিদা অনুযায়ী ক্রমাগতভাবে তারা সেই পরিবর্তন করতে পারে। বিএনপির সময় হয়েছে না প্রেসিডেন্সিয়াল ফর্ম, এটা বিশ্বাস করতো বিএনপি, কিন্তু জনগণের চাহিদা এবং সবার মতামত অনুযায়ী আবার পার্লামেন্টারি শাসন, এটা তো বিএনপির হাত দিয়েই হয়েছে। তো এই ধরনের সংশোধন এবং সংশোধিত আপনার কনস্টিটিউশন, এটা তো বিএনপির হাতে তো মানে কয়েকবারই এই ঘটনাগুলো হয়েছে। তো এটা তো এমন না যে এটা ফিক্সড, বিএনপি যেটা বলেছে সেই জায়গায় একবারে স্থির থাকবে, তা তো হয়নি। যেহেতু এর আগে তার দৃষ্টান্ত আছে, সংবিধান সংশোধন করা হয়েছে, সমস্ত যারা অংশীজন ছিল তাদের কথা মতামতের ভিত্তিতে আমরা 91 সালে আমরা দেখেছি সেটি হতে। এরপরেও আমরা দেখেছি আরও সংবিধান সংশোধন হয়েছে, যেখানে সংবিধান মানে সংশোধন করার সুযোগ থাকে। ওটাই তো হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান, এবং তার সেই সংবিধানকে মান্য করে হয়, যদি দেশ পরিচালিত হয় তাহলে গণতন্ত্র। আপনার একটা ভারতের আদালতের একটা মানে আছে, একটা অভিমত আছে, সংবিধানকে ওনারা বলেছেন এটা হচ্ছে ডাইনামিক ডকুমেন্টস। তো ডাইনামিক ডকুমেন্টস হলে তো এটা তো মানে এটা তো গতিশীল থাকবে, এবং গতির প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা অনেক সময় এটা সংশোধিত হয়ে নতুন আইন আসবে, নতুন এখানে সংযোজন হবে, অনেক কথা। কিন্তু মূল যে চেতনা, গণতন্ত্রের যে মূল চেতনা, সেটা হচ্ছে জনগণের অভিমত দ্বারা শাসিত, ওই জায়গাটা ঠিক। নিশ্চয়ই। আমি একদম শেষ হয়ে আসছে, আপনারা গত 16 বছর ধরে প্রায় আপনারা অনেকটা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, এখন তো স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, সেক্ষেত্রে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন, বা ফিরতে কি এখন কোনো বাধা দেখেন? এই ব্যাপারে আইনি যে বিষয়গুলো, আমাদের সব সিনিয়র লয়াররা আছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, নিশ্চয়ই তারা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন যথাযথ কর্তৃপক্ষের সাথে। তবে মানুষের যে ডিমান্ড, যেটা নেতাকর্মী শুধু না, মানুষের ডিমান্ড যে অতি দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে আসুক, এবং দেশে ফিরে এসে তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তিনি এটা দিক, মানে এই মুহূর্তে যে ন্যাশনাল ডিমান্ডে এটা পরিণত হয়েছে। আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কোথায় দেখতে চান, এক কথা যদি বলেন? আরেকবার বলুন। আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক ধারার যে বাংলাদেশ, সেটি কোথায় দেখতে চান আপনি? কোথায় দেখতে চাই বাংলাদেশকে কোথায় দেখতে চান? হ্যাঁ, বাংলাদেশকে অবশ্যই, যদি আগেও আমি যেটা বলেছি আর কি, যদি এটা যদি গণতান্ত্রিকভাবে যদি এর বহমানত থাকে, এটা যদি ধারাবাহিকতা থাকে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবেই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, এবং প্রত্যেকটি মানুষের মানে স্বাভাবিক যে বিকাশ, মানে গণতন্ত্র মানেই হচ্ছে নাগরিকদের প্রত্যেকটি মানুষ হচ্ছে সার্বভৌম, এই জিনিসটা প্রতিষ্ঠা হয়। আর মানুষ যখন নিজেকে স্বাধীনভাবে, সার্বভৌমভাবে প্রত্যেকটা মানুষ, তখন সে নিজেকে তৈরি করে ফেলতে পারে, নিজেকে গড়ে তুলতে পারে একজন যোগ্য নাগরিক হিসেবে। তো সুতরাং আপনার প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করাই হচ্ছে মানে একটি জাতির বা একটা দেশের একটি উচ্চতার জায়গায় পৌঁছে যাওয়া। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য, এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ, আমরা তার কথা শুনছিলাম। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।